আসসালামু আলাইকুম। দেখো আজকে আমরা পড়ব হচ্ছে প্রথম অধ্যায়। বোটানির সবথেকে বড় এবং সবথেকে কমপ্লিকেটেড অধ্যায় হচ্ছে এটা। তো আমরা সেগুলোই পড়ব যেগুলা আমাদের এগ্রি এবং গুচ্ছ পরীক্ষায় আসবে। তো তোমরা যারা যারা এখনই জয়েন হবা তারা বন্ধুদের মেনশন করে দাও এবং তোমার টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে দাও। আর আমিও আমার পেজ থেকে শেয়ার করে দিচ্ছি, তোমরা দ্রুত জয়েন হও, বুঝছো? তোমরা কে কোথা থেকে ক্লাস করছো এটা জানাও। আমি আলফাজ হোসেন, ঢাকা মেডিকেল কলেজ, তোমাদের এগ্রি গুচ্ছের প্রথম বায়োলজি ক্লাস আমি নিতে যাচ্ছি। হ্যাঁ, তো আমি আমার এখান থেকে শেয়ার করে দিই, তোমরা শেয়ার করে দাও। আজকের ক্লাসটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, বুঝছো? তো তোমরা দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। তোমরা আমাকে অনেকে চিনো। তো আমরা এই অধ্যায়টার এমসিকিউগুলো এমনভাবে সলভ করব তুমি যেন এগ্রি গুচ্ছ পরীক্ষায় কনফিডেন্সের সাথে অ্যান্সার করতে পারো। তো তোমরা দ্রুত শেয়ার করে দাও আমাদের গ্রুপ থেকে, আমিও শেয়ার করে দিচ্ছি। সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা আমাকে জানাও। দাঁড়া আমি একটু শেয়ার দিয়ে দিই। আমার পেজ থেকে শেয়ার দিই, তোমরাও শেয়ার দাও। হ্যাঁ, দেখো আজকে আমাদের এখানে আজকে পড়া হচ্ছে এখানে, তোমরা এই কোশ্চেনটা ধরে অ্যান্সার করতে থাকো, তাহলে জয়েন হোক সবাই। বলো তো যে উদ্ভিদের জীবন্ত এক কোষের সাথে অন্য কোষের সাইটোপ্লাজমিক সংযোগ বা কানেকশন হয়, সেই কানেকশনটাকে কি বলবো? প্রোটোনেমা, ওয়ালপোর, এটাকে প্লাজমোডেজমাটা, রেটিকুলেট। আমরা যদি এই অপশানগুলাই যদি ওয়ার্ড মিনিং ভাঙি তাহলে দেখবা এইটার আমরা সহজে অ্যান্সার করতে পারবো। তোমরা দ্রুত অ্যান্সার করো, আমি তোর শেয়ার দিয়ে নিই। হ্যাঁ, পরে পড়ানো শুরু করো, আগে সবাইকে। হ্যাঁ সবাই জয়েন হোক, তোমরা ওইটাতে অ্যান্সার করতে থাকো, এখনো কিন্তু ক্লাস শুরু হয় নাই। দেখো আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা তুমি যদি A to Z করো, আশা করি প্রথম অধ্যায় অর্থাৎ কোষ ও কোষের গঠন, এই অধ্যায়ের সকল এমসিকিউ অ্যান্সারে তুমি করতে পারবা। তাহলে আমরা সবাই মেনশন এবং শেয়ার করে দিই, আমি আমার জায়গা থেকে দিছি, তোমরা দ্রুত দিয়ে দাও। হ্যাঁ, এই কোশ্চেনের অ্যান্সার করছো তোমরা অনেকে, সঠিক অ্যান্সার অলরেডি দিয়ে ফেলছো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আব্দুল আলিম। হ্যাঁ হয়েছে। ইমরান, ওয়ালাইকুম আসসালাম। তোমরা দ্রুত মানে ক্লাসে জয়েন দাও। হ্যাঁ, দেখো আমরা এই অধ্যায়টা শুরু করার আগে আমাদের কি কি জানতে হবে। একটা এমসিকিউ দিয়ে ধরো আমরা শুরু করলাম, তোমরা জয়েন দিছো সবাই তাড়াতাড়ি। তার আগে আমি একটু লাইভে ঢুকে একটু মজা নিই। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আমাদের পেজ থেকে আজকে বায়োলজি ক্লাস হচ্ছে। আলফাজ ভাইয়া খুবই চমৎকার লেভেলে বায়োলজি পড়ায় এবং ওর বায়োলজি পড়ানোর লেভেলটা একটু অন্যরকম, মানে গতানুগতিক ওয়ে না, প্রত্যেকটা এমসিকিউ ধরে ধরে ওয়ার্ড ভেঙে ভেঙে ও পড়ায়। এই জিনিসটা আমাকে একদম মুগ্ধ করছে, আশা করি তোমাদেরও কাজে লাগবে। তো আমাদের ভাইয়া কিন্তু নিজেরও ভাইয়ার পেজ আছে, ভাইয়ার নিজেরও গ্রুপ আছে। তো আমার পেজে আজকে প্রথম ওর ক্লাস, ঠিক আছে? তো সবাই ভাই ক্লাস মন দিয়ে করো। মারিয়া সুলতানা লুপাকে দেখতে পাচ্ছি, আব্দুল আলিমকে দেখতে পাচ্ছি আমি, মাশাআল্লাহ, সুচি শাহকে দেখতে পাচ্ছি। তোমরা সবাই একটু বাজি ক্লাসটা করো ভাইয়া, ঠিক আছে? আর ভাই একটু দ্রুত শেয়ার দিয়ে দাও। সাউন্ড কম ভাই বলছে। সাউন্ড কি কম? সাউন্ড কিন্তু ওকে, সাউন্ড ওকে, সাউন্ড ঠিক আছে না? চৈতি শাহ দেখো তো, ইমরান। আচ্ছা, নিলিশা কর্মকার, মুবাশশিরা মৌরি, আসসালামু আলাইকুম আসসালাম। আন্নাফি, আন্নাফি একটু ফোনটা রিস্টার্ট দাও, সাউন্ডে কান ফেটে যাচ্ছে। সাউন্ড ঠিক আছে ভাইয়া, ঠিক আছে? ওকে, আই মৌরি ঠিক আছে, দেখতো সাউন্ড ঠিক আছে কিনা। তোমার কয়েকটা খুব ভালো স্টুডেন্ট পরিচয় করা দিই। এখানে মুবাশশিরা মৌরি আছে, আমি কি আছে, এরা কয়েক প্রজন্ম ধরে আমার স্টুডেন্ট। এর বড় ভাই বোনও ছিল ওই স্টুডেন্ট, ওর ছেলে মেয়ে আমার স্টুডেন্ট হবে ইনশাআল্লাহ। আচ্ছা, কনক ভাইয়ের কাছে, কনক ভাইয়ের কাছে মাইক্রোফোন নাই, মাইক্রোফোন যে আলফাজ ভাইয়ের কাছে, আমাদের পাত্তাই দিচ্ছে না আজকে আমার, ঠিক আছে? এই জন্য তোমরা ক্লাস করো ভাইয়া, ঠিক আছে? জি, দেখো আমি ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি, আমি 94তম জাতীয় মেধায়। দেখো তাহলে আমরা এই কোশ্চেনটা কিভাবে অ্যান্সার করবো, দেখো তোমরা দ্রুত অ্যান্সার করো যে এইটার কি অ্যান্সার হবে, বুঝছো? দেখো আমরা জানি যে একটা কোষ থাকে আর একটা কোষ থাকে। এখন সাইটোপ্লাজম এর আছে, এরও আছে, বলছে যে এদের সংযোগ মানে কানেকশন। দেখো এদের ভিতরে কানেকশন তৈরি হয়ে গেল, তাহলে এই প্রক্রিয়ার নাম কি বা এইটার নাম কি? প্লাজমোডেজমা, মানে এর প্লাজমা আর এর প্লাজমার ডেজমা হবে। ডেজমা শব্দের অর্থ হচ্ছে বন্ধন বা কানেকশন। তাহলে ডেজমা এই শব্দটি আর কোথায় পাইছি?
আমরা যখন ঘাসফড়িংয়ের পড়েছি তখন বলেছি যে ওইখানে ডেজমিট নামক একটা খাদ্য আছে। সেই ডেজমা মানে বন্ধন, আটা মানে বহন করা। এই আটাকে এক জায়গায় পাও না, যেমন একাইনো ডারমাটা, একাইনো মানে কাটা, ডারমা মানে ত্বক, আর আটা মানে বহন করে। তাহলে ত্বকে কি করবে? কাটা বহন করবে। তাহলে দেখো এই ওয়ার্ডটার মানে হচ্ছে যে সাইটোপ্লাজমের গায়ে বন্ধন অবস্থান করবে বা কানেকশন। ও দেখো কানেকশন বা সংযোগ। তাহলে কনফিডেন্সের সাথে এখন অ্যান্সার করে দেবো আমরা সি। তাহলে দেখো আমরা প্রথম থেকে এবার শুরু করি। এইবার বলো তো এই এমসিকিউটা কে পারবা? উদ্ভিদ বিজ্ঞানের জনককে, খুব সুন্দর ওয়েতে এটা পড়া যায়, জানো কি? বলো তো কে পারবা? তোমরা অনেকে ক্লাস করতেছো, তোমরা দ্রুত মেনশন দিয়ে দাও ফ্রেন্ডদেরকে। তুমি বায়োলজির একটা ভিন্ন স্বাদ অনুভব করবা, আমি আশা করি, কারণ তুমি এইভাবে কোনোদিন বায়োলজি পড়ো নাই যে ওয়ার্ড মিনিং কথা বলে। দেখো কথা বলবে, দেখবা। তোমরা কিন্তু অনেকে এটা অ্যান্সার করা শুরু করে দিছো। যে দেখো 1 আর 2 নম্বর কোশ্চেন আবার প্লিজ। এখন আমরা 6 নম্বরে গেছি, তাই কি আমরা কিন্তু 1 2 এখনো করি নাই, আমরা জাস্ট শুরু করলাম। তুমি জাস্ট ক্লাসটা দেখতে থাকো। হ্যাঁ, তোমরা অলরেডি সি অ্যান্সার করে দিছো, থিওফ্রাস্টাস। দেখো এখানে চৈতি সাহা, ইমরান, ঐশ্বর্যী, মারিয়া সবাই কিন্তু অ্যান্সার করে ফেলছো, তাই না? মুবাশশেরা মৌরি সবাই সি বলছো। ভাই কীভাবে মনে রাখবো? দেখো উদ্ভিদ বিজ্ঞান লিখতে গিয়ে আমরা বলি প্লান্ট, PLANT, প্লান্ট, পিতে প্লান্ট। আর দেখো থিওফ্রাস্টাস। আবার দেখো উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে তোমার থিওফ্রাস্টাস। এনিমালে যদি আমরা বলি, এনিমাল মানে কি? প্রাণী। তাহলে প্রাণী বিজ্ঞানের জনককে? অ্যারিস্টটল। এই যে এ আছে, এ মানে অ্যারিস্টটল, শেষ। তাহলে আমরা কিন্তু এটা পেরে গেলাম। দেখো আমরা একটু পড়াশোনার ভিতরে ফিরে যাই। এইখানে কতগুলো বিজ্ঞানীর নাম আছে যেটা এগ্রি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের কোনগুলো বেশি মনে রাখা লাগবে? দেখো প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম, পথে প্রোটোপ্লাজম, পথে পার্কিন্স, মনে রাখবা, শেষ। এবার দেখো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের রবার্ট ব্রাউন। আবার দেখো কোষপ্রাচীরের রবার্ট হুক। তিনি কিন্তু জীবিত কোষপ্রাচীর দেখেন নাকি মৃত? বলো তো কমেন্টে, কে পারবা? দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডো মানে ভিতর, প্লাজম মানে সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমের অভ্যন্তরের রেটিকুলাম মানে কিছু জালিকা থাকবে, রেটিকুলেট, রেটিকুলাম, রেটি, এই শব্দগুলো যেখানে পাবা সেটা মনে করবা জালিকার ন্যায়। ভাই এইটাকে আর কোথাও আছে? হ্যাঁ আছে, যেমন রেটিয়া মিরাবিলা, মিরাবিলিয়া, দেখবে এই শব্দটা আছে। বলো তো কোন মাসে এটা পাওয়া যায়? রেটিয়া মিরাবিলিয়া, বলো তো। তোমরা কিন্তু অনেকে ক্লাসে জয়েন দিয়ে ফেলাইছো, তোমরা দ্রুত মেনশন করে দাও আমাদের ক্লাসটা। আর আমাদের এগ্রি কোর্সে 2.0 কিন্তু ভর্তি চলছে। এগুলো আমাদের পাবলিক ক্লাস, তোমরা এখন যাচাই করো যে ক্লাসটা কেমন। এখানে অসংখ্য টেকনিক, ওয়ার্ড মিনিং, ভাঙন, ছন্দ, কোনটা পরীক্ষা আসবে কোনটা আসবে না, এইগুলো জেনে আমরা পড়াশোনা করবো, বুঝছো? তাহলে দেখো লাইসোজোম ডুবে। দেখো লাইসোজোম শব্দটি দেখো, লাইস মানে ভেঙে ফেলা, মানে লাইসিস, কোনো কিছুকে সে হজম করে ফেলবে, ভেঙে ফেলবে। জোম মানে বস্তু। গোলজি বডি, কারণ বিজ্ঞানী ক্যামিলো গোলগি এটা আবিষ্কার করেন। কোথায় আবিষ্কার করেন? প্রশ্ন, কমেন্ট করো। কোন স্নায়ুতন্ত্রের? দুইটা আছে, একটা প্যাসা আর একটা কি বলো তো? এবার দেখো রাইবোজোম, রাইবোজোম, ডি রবার্টিস। এটা হচ্ছে তোমার, এই দেখো রবার্টিস, এটা কি করেন? নামকরণ করেন। তাহলে দেখো আরতে রাইবোজোম, আরতে রবার্টিস, শেষ। এটা প্রোটিন তৈরি করবে, শেষ। এটা কিন্তু পরীক্ষা আসে, প্রোটিন তৈরির কারখানা কোনটিকে বলা হয়? রাইবোজোম। বলো তো রাইবোজোমের কয়টা খণ্ড এবং কি কি? কমেন্ট করো। প্লাস্টিড, প্লাস্ট, এই কত না এই জায়গায় এই শব্দটা পাই, প্লাস্ট, প্লাস্টিড, প্রোটোপ্লাজম, সব কিন্তু প্লাজম, প্লাজম ভাবটা আসছে মানে কোনো সজীব বস্তু, সেটাকে বোঝা হয় প্লাস্টিড। হ্যাঁ, প্লাজমা মেমব্রেন মানে প্লাজমের চারি সাইডে যে পর্দা থাকবে, এইটাকে আবিষ্কার করেন। দেখো প্লাজমা মেমব্রেনের কি কি নাম আছে, অপর নাম, এইগুলো পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগ্রির জন্য। দেখো কোর্ঝিল্লি, প্লাজমা লেমা, লেমা মানে কিন্তু আবরণ, মেমব্রেন মানে আবরণ, এটাকে বায়োমেমব্রেনও বলা হয়, এটাকে সাইটোমেমব্রেনও বলা হয়। তাহলে অপর নামগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দেখো মাইক্রোফিলামেন্ট শব্দটা ভাঙো, মাইক্রো মানে ক্ষুদ্র, ফিলামেন্ট মানে তন্তু। আর অ্যাক্টিন, অ্যাক্টিন হচ্ছে একটা একক, প্রোটিনের একক, যেটা পেশি সংকোচন প্রসারণ করায়। তাহলে পরীক্ষায় আসবে কোন প্রোটিনের কারণে মাংসপেশির সংকোচন প্রসারণ হয়? অ্যাক্টিন। আর কি? মায়োসিন, শেষ। মায়ো মানে মাংস, যেমন মায়োপ্লাজম, সার্কোপ্লাজম, এখানে পড়েছে না সেই মায়ো, যদিও এখানে নাই, বুঝছো? তাহলে দেখো এই বিজ্ঞানীর নামটা একটু মনে রাখবা, সবগুলো বিজ্ঞানীর দরকার নেই। এখানে মনে করো প্রথম 3টা কলিকার মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করছেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমার খুব একটা দরকার নেই। পোর্টার, এটা মনে রাখার দরকার নেই। ক্যামিলো গোলগি, এটা লাগবে, বুঝছো? আর সেন্ট্রিওল,
এই সেন্ট্রিওল শব্দটি কি ভাঙতে পারবা? হ্যাঁ ভাঙা যায়, দেখবা সেন্ট্রি মানে সেন্টার, ওল মানে ছোট জিনিসকে বোঝায়। যেমন লোভ, লোভ থেকে এসেছে লোবিউল, ছোট খণ্ড। তাহলে সেন্ট্রিউল একটা কোষের মাঝখানে থাকবে সে, বুঝছো? ভাইয়া বিড়ালের, হ্যাঁ তোমরা পারছো, তাহলে কি প্যাঁচা এবং বিড়ালের স্নায়ুতন্ত্র এটা পাওয়া যায়। আচ্ছা তোমরা মেনশন করে দিয়েছো, থ্যাংক ইউ। আর নাফি ক্লাস করছো, আদিব আবরার অথই, থ্যাংক ইউ। উল মানে ক্ষুদ্র, ভেরি গুড ইমরান। দেখো মাইক্রোটিউবিউলস, মাইক্রো মানে ক্ষুদ্র, টিউব মানে নল, তাহলে ছোট ছোট নল পাওয়া যাবে কোষের ভিতরে, যেগুলার কাজ কি? যেগুলার কাজ দেখো কোষের, এটাকে বলা হয় কোষের অন্তঃকঙ্কাল। যেহেতু এই কোষের এই ঘরের ভিতরে যদি ছোট ছোট নল থাকে, তাহলে সেটা কঙ্কাল হিসেবে কাজ করবে না এই ঘরের জন্য, তাই না? তার জন্য বলছে দেখো মাইক্রোটিউবিউলস। এটার আবিষ্কারক পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, তবে সালটাও খুব একটা গুরুত্বপূর্ণ না। এবার দেখো নিউক্লিয়াস, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউক্লিয়াস ফন্টানা, এটার নামকরণ করেন বিজ্ঞানী বোম্যান্স। বলো তো কোথায় আর বোম্যান শব্দটি পড়ছিলাম? কি ধরনের ক্যাপসুল কিডনিতে পাওয়া যায় বলো তো? এই দেখো, তাহলে আমরা বোভেরি এটা মনে রাখবো, এটা কিন্তু তোমার গোলকির্মির আবিষ্কারক বোভেরি, বুঝছো? আর কাল লাগেনি, দেখো সে প্লাজমা মেমব্রেন নামকরণ করেন। তাহলে আমাদের এই অধ্যায় এই কয়টা জিনিস, এখানকার কিছু দেখো এখানে কিছু শব্দ আছে, যেমন লাইসোজোমের কাজ হচ্ছে হাইড্রোলাইটিক, মানে জলের সাহায্যে জীবাণুকে ভেঙে ফেলবে, লাইটিক মানে ভাঙন, শেষ, এনজাইমের আধার হিসেবে বলা হয়। এছাড়া দেখো গোলজিবিটির কয়েকটা নাম আছে, ডিকটায়োসোম, ইডিওসোম, আবার দেখো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বা প্যাকেজিং সেন্টার বলা হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তাহলে এই সবটা দেখো তো এখন একটু ইজি লাগছে কিনা? এখন তোমাদের কাছে প্রশ্ন, বলো তো কোষের প্রাণকেন্দ্র কোনটিকে বলা হয়? কে পারবা দেখি তো? কিডনিতে পাইছো বোম্যান্স ক্যাপসুল, ভেরি গুড মুবাশশিরা মৌরি। আচ্ছা তাহলে আমরা অপর পেজে যাই। হ্যাঁ, এখন এটা প্রশ্ন করেছি, বলো তো কে পারবা? কোষের প্রাণকেন্দ্র কোনটিকে বলা হয়? এই যে একটা মানে উদ্ভিদ কোষের যে একটা চার্ট, এখানে পদার্থগুলো আমাদের মনে রাখতে হবে, সবগুলো না। দেখো প্রথম একটা উদ্ভিদ কোষের দুইটা অংশ থাকে, জড় প্রোটোপ্লাজম, সেখান থেকে আমাদের এই সঞ্চিত পদার্থগুলো লাগবে। লাল কালি দেখে বোঝা যাচ্ছে, দেখো তো সঞ্চিত পদার্থের ভিতরে দেখো কাপালি, কাপালি কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন। আর এখানে দেখো এইখানে পিগমেন্ট, এনজাইম, নেকটার, এটা নিঃসৃত পদার্থ। কীভাবে মনে রাখবো? হার পেন, তার কলম, হার PEN পেন। দেখো হার মানে কি? হরমোন, এখানে একটা শব্দ বাদ পড়েছে, হরমোন, হরমোন। তাহলে দেখো হার পেন, পিতে হচ্ছে পিগমেন্ট, ইতে হচ্ছে এনজাইম, আর এনতে হচ্ছে নেকটার। তাহলে দেখো হার পেন দিয়ে নিঃসৃত পদার্থ হিসেবে পরীক্ষায় MCQতে আসে, নিচের কোনটি নিঃসৃত পদার্থ নয়, তাহলে হার পেন দিয়ে মনে রাখতে পারো। তাহলে তোমার এই দুইটা ছক মুখস্থ, তাহলে বাকিটা হবে বর্জ্য পদার্থ, শেষ। এটা তো পড়া লাগলো না আমাদের। এখন কোনটি ঝিল্লিবদ্ধ, কোনটি ঝিল্লিবিহীন, এটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, এটা তো পড়ানোর কোনো কিছু নাই। হ্যাঁ, তাহলে আমরা পরের পেজে যাইতে পারি। দেখো আমাদের এই MCQটা কিন্তু হয়ে গেছে, এটা তোমার BAU-তে আসছিল 2017 সালে। ডেজমা মানে কে? এখন কমেন্ট করো তো কে পারবা? তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন দিছো, টাইম লাইনে কে কে শেয়ার দিছো দেখি তো। বা সংকুচিত পদার্থ CPL, হ্যাঁ এভাবে মনে রাখতে পারো। নিউক্লিয়াস, জারিন, হ্যাঁ কোষের প্রাণকেন্দ্র বলা হয় কোনটিকে? নিউক্লিয়াসকে, এটাকে মস্তিষ্ক বলা হয়। আর নিউক্লিয়াস শব্দটি কোত্থেকে আসছে জানো? নাট বা বাদাম থেকে, নাক্স। হ্যাঁ, তাহলে দেখো কোষ প্রাচীর, কোষ প্রাচীরের কিছু আমাদের পড়তে হবে। এখানে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, এটা সত্য মিথ্যা আকারে দিতে পারে। ছত্রাকের কোষ প্রাচীরের নাম কি কে বলতে পারো বলো তো? ক দিয়ে শুরু, দেখি তো কে পারো? ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি বলো তো? এটা এখান থেকে গুরুত্বপূর্ণ নাই। এবার দেখো প্রাথমিক, আমাদের এই যদি একটা কোষ হয়, তাহলে কোষের এইটাকে বলে মধ্যপর্দা, তার সাইডে থাকে প্রাথমিক পর্দা, দেন দুইটা সেকেন্ডারি পর্দা। তাহলে এই যে মধ্যপর্দায় কোনো গর্ত থাকে না, থাকে হচ্ছে এই প্রাথমিক এবং সেকেন্ডারিতে। তার মানে এরকম এখানে দেখবে এরকম গর্ত থাকবে, এই যে এখানে একটা গর্ত দেখতে পাচ্ছ, এই গর্তকে ইংলিশে বলা হয় পিট। পিট মানে হচ্ছে গর্ত, বুঝছো? তাহলে মধ্য পর্দা থাকবে, সেকেন্ডারি পর্দা থাকে, পিট পেয়ার থাকবে। পিট পেয়ার কেন বলা হলো? পেয়ার মানে জোড়া, পিট মানে গর্ত। তাহলে দেখো এইখানে এক জোড়া গর্ত আর এইখানে এক জোড়া গর্ত, মানে দুইটা পাশাপাশি অবস্থান করতেছে, তাই এই কারণে এটা হলো পিট পেয়ার, বুঝছো? শেষ, এখান থেকে পড়ার দরকার নেই।
এবার দেখো কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো বিটা ডি গ্লুকোজ, বিটা কেন বলা হয়, ডি কেন বলা হয় এখন বলার সময় নেই, কারণ এখন তোমরা এগ্রিতে পরীক্ষা দিবে একদম লাস্ট মুহূর্তে। কতটা নিয়ে সেলুলোজ গঠিত, সেলুলোজ দেখো সেলুলোজ চেইন, চেইন সি ফর চেইন, সি ফর সেঞ্চুরি দিয়ে মনে রাখবা, সেঞ্চুরি, সেঞ্চুরি দিয়ে মনে রাখবো কেন, কারণ এখানে 100টা সেলুলোজ মিলে হয় সেলুলোজ চেইন, তার মানে 100টা সেলুলোজ পরস্পরের সাথে লাগালে আমরা একটা সেলুলোজ চেইন পাবো। দেন এই যে একটা চেইন তৈরি হলো, এটা একটা দানাদার দেখতে লাগলো না, তসবির মতো, তাই এটাকে বলবো ক্রিস্টালাইন। ক্রিস্টাল মানে হচ্ছে একটা দানাদার পদার্থ, যেমন চিনি, যেমন লবণ, ওইগুলা। মাইসেলি মানে সুতা, তাহলে এটা তোমার দানাদার সুতার মতো দেখতে লাগবে। দেন দেখো মাইক্রোফাইব্রিল, মাইক্রো মানে ক্ষুদ্র, ফাইব্রিল, ফাইব্রিল মানে হচ্ছে ফিতার মতো, বুঝছো। দেন এই ম্যাক্রোগুলা 250 মিলে হবে ম্যাক্রো। ম্যাক্রো মানে কি, বড়, যেমন ম্যাক্রোফেজ বড় বড় বস্তুকে সে ধ্বংস করে বা খেয়ে ফেলায় হাইড্রোলাইটিক এনজাইমের মাধ্যমে, বুঝছো। তাহলে ফাইব্রিল মানে সুতা, ফাইবার থেকে আসছে, তাই না। এবার দেখো এই লাস্টে হয়ে গেল ফাইবার, তাই না। তাহলে আমরা কিন্তু এটা পারলাম। কাইটিন সবাই পারছো, সবাই, ইমরান, মুবাশশিরা, মারিয়া, তোমরা সবাই পারছো কাইটিন দিয়ে তৈরি, এটা কিন্তু মেডিকেলে আসছিল একবার। তো তোমরা এগ্রির জন্য এইভাবে পড়বা যে কোনগুলো আসবে কোনগুলো আসবে না। 3টা লেয়ার দেখা যায়, এই যে মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে সূচনা ঘটে কোষ প্রাচীরের। টেলোফেজ মানে কি, এই দেখো এই টেল শব্দটি আর কোথায় পাইছো বলো তো, টেলিফোন, টেলিভিশন, টেলিস্কোপ। টেল মানে হচ্ছে, টেলো মানে লাস্ট বা প্রান্ত বা দূর, যেমন আমরা কথা বলতেছি টেলিফোনে এক প্রান্ত থেকে অপর প্রান্ত, তাহলে প্রান্তীয় দশা সেটা হলো টেলোফেজ, শেষ। তাহলে টেলো শব্দটি আমরা কোথায় পাইছি, টেলোসেন্ট্রিক, একদম মাথায়, ক্রোমোজোমের মাথায় সেন্ট্রোমিয়ারটা অবস্থান করবে, ফলে এটাকে বলা হয় আয় আকৃতির মতো দেখতে, VLJ আয় আকৃতির মতো না, এই কারণেই। ফেজ মানে অবস্থা বা দশা, তাহলে প্রান্তীয় দশা এটা সূচনা ঘটবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাইটোপ্লাজম থেকে আসবে ফ্রাগমোপ্লাস্ট, ফ্রাগমো মানে ফ্রাগমেন্ট থেকে আসছে, ফ্রাগমেন্ট মানে খণ্ড, হ্যাঁ না। তোমরা কি ওয়ার্ড মিনিং ভাঙনটা কি উপলব্ধি করতে পেরেছো যে ভাইয়া আসলে ওয়ার্ড মিনিং খেলাটা আছে, যে আপনি যে টেলো শব্দটি বললেন এটাতে আসলে যে মানে প্রয়োগ আছে, টেলোসেন্ট্রিক, টেলোমিয়ার, একটা ক্রোমোজোমের যে 2টা বাহু উপরে আছে 2টা বাহু নিচে আছে, তো ওই একদম একটা বাহুর একদম প্রান্তের যে অংশটুকু বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল ওইটাকে বলে টেলোমিয়ার। আর ওখান থেকে যে এনজাইমটা ক্ষরণ হয় তার নাম কি, তার নাম টেলোমারেজ, শেষ। তাহলে দেখো একটা পড়া কত দিকে রিলেটেড থাকতে পারে, তাই না। আশা করি বুঝতে পেরেছো, ক্লাসটাকে বুঝতে পারছো তোমরা। দেখো তাহলে ফ্রাগমোপ্লাস্ট মানে খণ্ডাংশ আসবে, এবং গোলজি বডি থেকে আসবে পেপটিক জাতীয় জিনিস। পেপটিক মানে একটা অ্যাসিড, হ্যাঁ, সেই অ্যাসিড 2টা একত্রে এসে ভেসিকল তৈরি করবে, এই ভেসিকল মিলে তৈরি হবে মধ্যপদ্মা। তাহলে মধ্যপদ্মার কি কি দিয়ে তৈরি এটা মনে রাখবা, হ্যাঁ, এটাই বেশি পেপটিক অ্যাসিড বেশি থাকে, হ্যাঁ, ফলে এটা জেলিন ন্যায় দেখায়, সকল অ্যাসিড জেলিন ন্যায় বা পিচ্ছিল দেখায়, শেষ। তাহলে আমরা এখান থেকে আর পড়ার দরকার নেই। এখন দেখো মধ্যপদ্মা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। এখন প্রথম স্তর, এটা দ্বিতীয়টা, তৃতীয়টা জানো, অবস্থান কোথায় এটাও জানবা, স্তরের সংখ্যা এটা ওইটা শুধু 3 স্তর, বাকিগুলো 1। পুরুত্ব এটা মনে রাখবা, পুরুত্বটা আসতে পারে, হ্যাঁ, 1 থেকে 3, ওটা দরকার নেই। এখন পিট পেয়ার, কয় জোড়া পিট পেয়ার আছে, এরা খণ্ডিত নয়, এরা খণ্ডিত, ওরা খণ্ডিত। এবার দেখো এটা দিয়ে কীভাবে মনে রাখবা যে রাসায়নিক উপাদান পরীক্ষা আসবে প্রাথমিক প্রাচীরের, মানে প্রাথমিক প্রাচীরের তোমার রাসায়নিক উপাদান কী কী, তাহলে তুমি সহজে মনে রাখতে পারো। দেখো সে হাগলো, সে হাগলো, তার হাগলো দিয়ে মনে রাখতে পারো। দেখো সে মানে সেলুলোজ, হা মানে হচ্ছে হেমিসেলুলোজ, আর গ্লো মানে হচ্ছে গ্লাইকোপ্রোটিন। তাহলে সে হাগলো দিয়ে মনে রাখতে পারো প্রাথমিক প্রাচীরের রাসায়নিক উপাদান, মনে থাকবে। এখন বলো তো কত পার্সেন্ট সেলুলোজ থাকে, কত পার্সেন্ট হেমিসেলুলোজ থাকে, কত পার্সেন্ট গ্লাইকোপ্রোটিন থাকে, এটা কি পারবা, এটাও আসে পরীক্ষায়, যদি এখানে স্লাইডে নাই। হ্যাঁ, কে বলতে পারা দেখি তো। সুরাইয়া ইয়াসমিন ফারিয়া আমার স্টুডেন্ট, মানে ও খুলনা মেডিকেলে চান্স পাইছে। তো দেখো ওয়ার্ড মিনিংয়ের একটা আসলে গুরুত্ব আছে, তুমি দেখো আমি সবগুলোর কোশ্চেন এক এক করে অ্যান্সার করছি। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক, এটা 22 সালে আসছে ভাই, দেখো কতই না সুন্দর। এটাকে পারবা দেখি তো, দ্রুত অ্যান্সার করো। কোষ প্রাচীরের ক্ষুদ্র ইউনিটকে কি বলা হয়, একদম সহজ, বলতে পারবা কি দেখি, কার ব্রেন শক্তিশালী, 40%। এখন সেলুলোজ যদি হয়, সেলুলোজ যদি হয় 40%, তাহলে হেমি সেলুলোজ, তাহলে হেমি শব্দের অর্থ কি ভাইয়া,
হেমি মানে অর্ধেক না, যেমন হেমি ব্রাঙ্ক ফুলকা মানে অর্ধ ফুলকা, তাই হেমি ব্রাঙ্ক বলা হয়। ব্রাঙ্ক মানে ফুলকা, ব্রাঙ্কিওল থেকে আসছে, ফুলকা মানে ফুসফুসের সাথে তুলনা না, তাই। তাহলে দেখো সেলুলোজ যদি 40% হয় তাহলে হেমি সেলুলোজ, হেমি মানে অর্ধেক, তাহলে এটার অর্ধেক কত হবে 40-এর 20, তাহলে 20% হবে। আর গ্লাইকোপ্রোটিন এটা মনে রাখবা, এটা 3%, শেষ। তাহলে এই পার্সেন্টগুলো তোমার গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। হেমি মানে অর্ধ, এটা আজীবন মনে রাখবা। যেমন সেরিব্লাম, সেরেবেলাম, এগুলো আমরা পড়েছি না, তো এদের এক একটা অর্ধাংশ আছে না, এটার হাফ এটার হাফ, তো এটাকে বলে হেমিস্ফিয়ার, অর্ধ গোলক, বুঝছো? তাহলে সেরিব্রাল হেমিস্ফিয়ার এরকম একটা শব্দ শুনেছো কিনা? শুনেছো। সেইখান থেকে হেমি শব্দটি আসছে। হেমি ব্রাঙ্ক, হেমি সেলুলোজ, আবার হেমিস্ফিয়ার এখানেও পাবা। স্ফিয়ার মানে গোলক, হেমি মানে অর্ধ। তোমরা ইংলিশেও কিন্তু পারদর্শী হবা আমার ক্লাস দেখলে, কারণ বায়োলজিতে আমি এমন এমন শব্দ বলি যে একটার সাথে একটা রিলেটেড, বুঝতে পারছো? এখন এই প্রশ্নের 4টার অপশনের ভিতরে কে পারবা আমাকে অ্যান্সার করতে দ্রুত? কে পারবা দেখি তো? এখন দেখো অনেকে রাইট অ্যান্সার করছো, দেখো এটার অ্যান্সার হবে হচ্ছে মাইসেলি। তোমরা কিন্তু অনেক অ্যান্সার দিছো এটা, মাইসেলি। ফাইব্রিল আর ফাইবারের ভিতরে পার্থক্য কি ভাইয়া? ফাইব্রিল এটা ছোট, আর ফাইবার অনেকগুলা জিনিস, হ্যাঁ। আর মাইক্রোফাইব্রিল মানে তো এর থেকে আরো ছোট, হ্যাঁ, শেষ। এইটা পারবা কি? কোষ বিভাজনের সময় প্রয়োজনে যে রাসায়নিক উপাদান দ্বারা প্রাথমিক সেল প্লেট তৈরি হয়, মানে কোষ প্লেট তৈরি হয়, একই কথা। আমাদের বইতে কিন্তু ওই সেল প্লেট আকারে নাই, এটা আছে কোষ প্লেট আকারে, একই কথা। কোষ প্লেট এর রাসায়নিক উপাদান যে প্রোটিনগুলো তৈরি হয় সেটা কোনটি বলো তো? কোষ বিভাজনের প্রয়োজনে যে রাসায়নিক উপাদান দ্বারা প্রাথমিক সেল প্লেট তৈরি হয় তার নাম কি? জেলাটিন, সেলুলোজ, পেপটিক, হেমিসেলুলোজ। বলো তো কে পারবা এটা? নেট কি বাজছে বলো তো? আগের অ্যান্সারটা মাইসেলি হবে, অনেকে পারছো। এটা হচ্ছে 5B বলছো, 5B পেপটিন। বলো তো কে পারবা? 2016 সালে এটা আসছে, বি। তুমি এটার ওয়ার্ড মিনিং ভাঙলেও পাবা, দেখবা কিভাবে হয়। তুমি ভালো করে তাকাও, এখানে সেল আছে, হ্যাঁ আছে। দেখো তো এখানে কি সেল আছে? আছে, বুঝতে পেরেছো? এখন ভাইয়া সেলুলোজ শব্দের কি অর্থ আছে? হ্যাঁ আছে, দেখবা একটা কোষ এখানে আঁকালাম, শেষ। তাহলে এটাকে বলবো সেল, এই যে সেল, শেষ। এখন ওজ, এই ওজকে এক জায়গায় পাই না, আমরা পড়ি ফ্রুক্টোজ, গ্লুকোজ, ম্যানোজ, র্যাফিনোজ, কত জায়গায় যে ওজ ওজ পাইছি, তাই না? তাহলে ওজ শব্দটি যেখানে থাকবে সেটা শর্করা, শেষ। তাহলে কোষের শর্করা। আবার উত্তর এখানে বলছে দেখো রাসায়নিক উপাদান কোষ সেল প্লেট তৈরি হবে, তাহলে তো আমার কোষ গঠনের জন্য তো আমার প্রধান উপাদান কি? কোষের প্রাচীরের প্রধান উপাদানের নাম কি? কোষের প্রাচীরের প্রধান উপাদানের নাম সেলুলোজ। তাহলে এই শব্দটা দ্বারা তো তাই বলতেছে যে কোষের শর্করা, তাই না? শেষ। ভাইয়া ক্যামেরার জুমটা ঠিক করে, মানে ঠিক ঠিক করেন, কাঁপতেছে। ও কাঁপতেছে, কেন কাঁপতেছে? ভূমিকম্প হয় নাকি? দাঁড়াও তো। ও একটু দাঁড়াও, হ্যাঁ। ভাই এটা কাঁপতেছে স্ক্রিন, কেন কাঁপতেছে? কেন ভাই? এটা কারণ কি? কিটে দিয়ে আবার ঢুকতে হবে, কিটে দিয়ে আবার যাবা? এটা ফোনে কি হ্যাং করে? ফোন হ্যাং করে না, কোনো কারণে নেটের পর কোনো কারণে এমন করতেছে আর কি। এটা দাঁড়াও, ডান 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 ডান। এবার তো ঠিক করেন। এবার এই আপনার কি এরকম কোনো এ নাই? কিচ্ছু নাই, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ এইভাবে হবে, এইভাবে দেখেন মোটামুটি কমে দেখেন গেছে কিন্তু। আমার ঠিক আছে কিনা। এখন ঠিক আছে না? আই পোলাবেন এখন ঠিক আছে, এখন পুরো পারফেক্ট। এখন এখন আলফাজ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ক্যামেরা এইভাবে ধরা হয়েছিল, ঠিক করেছি। ও আচ্ছা এখন পুরো ঠিক আছে। এই এখন ঠিক আছে না? ঠিক আছে, এখন দেখো তো ঠিক আছে কিনা। এখন ঠিক আছে। কমেন্ট না, কমেন্ট না। এখন ঠিক আছে তাই না? ঠিক আছে এখন। তাহলে দেখো শব্দ কথা বলছে, পরের লাইন।
এখন আমরা সাইটোপ্লাজম বলবো। এগুলো একদম প্রাথমিক আলোচনা, হ্যাঁ। পানির পরিমাণ কতটুকু থাকে এটা জানবা। এখানে যদি 70% থাকে তাও অ্যান্সার করে দিবা, অনেক জায়গায় 70% আছে, হ্যাঁ। সাইটোপ্লাজমের ভিতরে কোষ গহ্বরের চারিদিকে পাতলা পর্দার আকারে অবস্থিত সাইটোপ্লাজমের নাম হচ্ছে টনোপ্লাস্ট। এখন ভাই এটা কীভাবে মনে রাখবো? দেখো, টনো মানে টান টান, বুঝছো? টান টান আছে, টান টানময় পর্দা থাকবে কার? কোষ গহ্বরের চারি সাইড দিয়ে, মনে থাকবে, শেষ, এখান থেকে পড়ার দরকার নেই। এখন দেখো সাইটোপ্লাজম, সাইটো মানে কোষ, প্লাজম মানে তরল পদার্থ। তাহলে কোষের ভিতরে যে তরল পদার্থগুলো থাকবে, যেটা দেখতে জেলির নাই, অকোষীয়, তোমার সেটা দেখবে সজীব, হ্যাঁ, অকোষীয় না, কিন্তু অকোষীয় থাকবে হচ্ছে ভাইরাজের। তারপরে দেখো সাইটোপ্লাজমের দুইটা অংশ আছে, একটা হচ্ছে মাতৃকা। মাতৃকাকে ইংলিশে আমরা কি বলি? ম্যাট্রিক্স। মা, মা থেকে আসছে, মা যেমন শিশুকে আদর করে ধরে নেয়, তেমনই মাতৃকাগুলা সাইটোপ্লাজমকে ধারণ করে, বুঝছো? এটা দেখতে দেখো অর্ধস্বচ্ছ, সমধর্মী, কলয়েডাল, মানে পানি শোষণকারী, বুঝছো? এইটা কিন্তু পরীক্ষা আসছিল জিএসটিতে এই কোশ্চেনটা আসছিল যে কোন বিজ্ঞানী সাইটোসল শব্দটি প্রবর্তন করেন? HLRD এরকম একটা অপশন ছিল মনে হয়, আমার এখন খেয়াল নেই, হ্যাঁ। বাকিগুলো তুমি না পড়লেও চলবে। এর কাজ কি দেখো, সাইটোপ্লাজমের কাজ কি? সাইটোপ্লাজমের অম্লত্ব ক্ষারত্ব নিয়ন্ত্রণ করা। এখন বলো তো, যদি পরীক্ষা আসতো পিএইচ নিয়ন্ত্রণ করে কোন অঙ্গাণু, তাহলে কি আনসার করতাম বলো? পিএইচ নিয়ন্ত্রণ করে কোন অঙ্গাণু? দেখি তো কে পারো। পিএইচ রক্ষা করে কোন অঙ্গাণু বলো তো? আমাদের সাদা ইউজ করি তো, দেখি কেমন লাগে। সাদা, দেখো তো এটা ঠিক আছে না? তাহলে পিএইচ যখন রক্ষা করে যদি বলে, তাহলে কোন অঙ্গাণু এটা রক্ষা করে? তাহলে এখানে অম্লত্ব আছে, যদি এইভাবে কোশ্চেন করে তাহলে সাইটোপ্লাজম দিয়ে দিবা। আর যদি বলে পিএইচ, তাহলে অ্যান্সার হবে কোষ গহ্বর, হ্যাঁ, কোষ গহ্বর, শেষ, তোমরা আনসার করছো। সাইটোপ্লাজম হবে না রে, ওটা কোষ গহ্বর হবে। এটা কিন্তু একটা মেডিকেলের কোশ্চেন, হ্যাঁ, এটা আবার দিতে পারে, ভালো করে খেয়াল রেখো। এনজাইমের আধার হিসেবে কাজ করে, মানে এনজাইমের ধারক হিসেবে কাজ করে, অনেকগুলো এনজাইম সে প্রোডাকশন করতে পারে। এখানে দেখো কিছু প্রোটোপ্লাস্ট আছে, এগুলো একদম সহজ। ফেলিক্স ডুজার্নিন এটা দেখবা, কারণ আমাদের সামনে অনেক পড়াশোনা, তো আমি এগুলো স্কিপ করছি কারণ এগুলো ইজি আছে। পানিটা মনে রাখবা, কত পার্সেন্ট পানি থাকে। আর এখান থেকে জেলিন না, এগুলো পড়ানো হয়েছে পার্কিনজে, এই যে নামকরণ করেন, পিতে পার্কিনজে, পিতে প্রোটোপ্লাস্ট, শেষ। আর 3টা ওয়ার্ড পড়লে এখান থেকে শেষ। এইবার দেখো এখানে একটু পড়াশোনা আছে, যে একটা কোষ থাকবে, কোষের ভিতরে যে বিভিন্ন বস্তু থাকে, এই বস্তুকে চারি সাইডে কেন্দ্র করে সমুদায় পদার্থগুলো এরকম ঘুরতে থাকে। তাহলে যদি একটা গহ্বরকে কেন্দ্র করে সাইটোপ্লাজমের পদার্থগুলো ঘুরতে থাকে, তখন বলবো একমুখী চলন। আর যদি একটা কোষের অনেকগুলা গহ্বরকে কেন্দ্র করে সাইটোপ্লাজমের বস্তুগুলো ঘুরতে থাকে, তখন বলবো বহুমুখী আবর্তন বা ট্রাডেসকেনশিয়ার উদাহরণ। এটা কিন্তু পরীক্ষা আসবে। আর একমুখীর আবর্তনের নাম কি, উদাহরণ কি? পাতাঝাঁঝি, এটা মনে রাখবা, হ্যাঁ। বুঝতে পেরেছো? অনেক বইয়ের অ্যান্সার তো সাইটোপ্লাজম দেওয়া না। পিএইচ যখন বলবে তখন অবশ্যই কোষ গহ্বর দেবে, একদম হুবহু লাইন টু লাইন লেখা আছে, দেখবা কোষ গহ্বরের ওইখানে যখন পড়বা, বুঝছো? ঝুমি কোষ গহ্বর, হ্যাঁ তোমার হয়েছে। মারিয়া সুলতানা লুপা, তোমরা ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিও, আর ক্লাসটা একটু শেয়ার দিলে খুশি হব আমি, হ্যাঁ। তোমরা দিও, তাহলে 1 কেজি ধন্যবাদ জানাবো। মেপে মেপে সালা ধন্যবাদ দেয়নি ভাইয়া, বোর্ডের উপরে দেখা যাচ্ছে না, বোর্ডের উপরে দেখা যাচ্ছে না। আচ্ছা, ওটা লাগবে না তোমার, হ্যাঁ। আপাতত এরকম থাক, হ্যাঁ। উপরে তোমার শুধু প্রোটোপ্লাজমের চলন লেখা আছে, ওটাকে দিব, দাঁড়াও তো দেখি দেওয়া যায় কিনা। এখন ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে চলে যাই। তাহলে উদাহরণ দুইটা মনে রাখবা। কার কি মডেল? এই যে ড্যানিয়েল ড্যাপসন স্যান্ডউইচ, যখন ডি আছে তাহলে এটা মনে মেরে দিবা এখানে, হ্যাঁ। আর এটা লাগবে না, দ্বিস্তর লিপোপ্রোটিন। ড্যানিয়েল, এটা হচ্ছে এমন একটা লাগবে না। রবার্টসন, এটা লাগবে, এটা কিন্তু পরীক্ষা আসবে। একক পর্দা হাইপোথিসিস বা একক মেমব্রেন কোনটিকে বলা হয়? কোন বিজ্ঞানী দেন? রবার্টসন, মনে থাকে যেন এটা। হাইপোথিসিস মানে অনুকল্প। সিঙ্গার নিকলসন, এটা সব থেকে 3 স্টার ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সিঙ্গার এবং নিকলসন ফ্লুইড মোজাইক মডেল বা আইসবার্গ মডেল বলা হয়। তাহলে পরীক্ষা যদি আসে নিচের কোনটি সমুদ্র শৈল বা সমুদ্রের বরফের সাথে তুলনা করার মডেলকে আলোচনা করা হয়েছে, তখন কিন্তু এটা অ্যান্সার হবে, মনে থাকে যেন। ভ্যান্ডার কপ গ্রিন, এটাও লাগবে না। ভ্যান্ডার কপ গ্রিন, এটাও লাগবে না। এখানে একটা তোমার দেখানো হয়েছে যে ইন্টিগ্রাল প্রোটিন, এটা বলা হয় পেরিফেরাল প্রোটিন।
আর এইগুলোকে বলা হয় প্রোটিন চ্যানেল। হ্যাঁ, এর ভিতর দিয়ে বিভিন্ন তথ্য আদান প্রদান করতে পারে। একটু চেঞ্জ করে দে কালিটা। এই যে, আর এইগুলো হচ্ছে তোমার গ্লাইকোক্যালিক্সের উপাদান, গ্লাইকোক্যালিক্স। হ্যাঁ, কারণ এগুলো বিভিন্ন কার্বোহাইড্রেটের শাখা। এটা যখন এর উপরে অবস্থান করে সেল মেমব্রেনের উপরে, তখন একটা প্রক্রিয়া বলে যাকে বলা হয় ক্যালিক্স। হ্যাঁ, এটাকে ক্যালিক্স বলা হয় যখন এর উপরে চিনির একটা আবরণ থাকে। তাহলে আমার এখান থেকে শেষ। এখন ফসফোলিপিড বাইলেয়ার, ফসফেট এবং লিপিডের সমন্বয়ে তৈরি হয়েছে যে লেয়ারটা, বুঝতে পেরেছো? ফসফেট এবং লিপিডের সমন্বয়ে গঠিত হয়েছে, 2 স্তর বিশিষ্ট। এদের প্রোটিন শতাংশটা মনে রাখবা, 40% লিপিড, 60% প্রোটিন থাকে। হ্যাঁ, এতে অ্যাম্ফিফ্যাটিক মানে একটা পানিগ্রাহী হবে, একটা পানি বিকর্ষী হবে, তাই এটা গেল অ্যাম্ফি। অ্যাম্ফি মানে উভু। এখন এই অ্যাম্ফি শব্দটি আর কোথায় পাইছো লিখো তো, কমেন্ট করো। তাহলে অ্যাম্ফি মানে উভু, মানে তাদের একটা পানিগ্রাহী হবে এবং একটা পানি বিকর্ষী হবে। হাইড্রোফোবিক, হাইড্রোফিলিক। ফিলিক মানে লাভার, পানি প্রিয়। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট ঘটে কোন হাইপোথিসিসে? উত্তর হবে তোমার ফ্লুইড মোজাইক মডেল। হ্যাঁ, তো এই দেখো লিপিড অণু, এই শব্দটা অনেক গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বোর্ড কোয়েশ্চেন। হ্যাঁ, যে তরল পদার্থের নয় কাজ করে কোন অণুটি নিচের? প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, এরকম অপশান থাকে। তো তুমি তখন লিপিড অ্যান্সার করে দেবা। লিপিডটা এরকম দুলতে থাকে, এরকম দুলতে থাকে, ফলে এটাকে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলা হয়। বলে না যে তোর মুভিটা ফ্লিপ ফ্লপ করছে, মানে তোর মুভিটা আপ ডাউন করছে। তো এরকম নাচানাচি, হ্যাঁ, এরকম খায়। কেন খায়? লিপিড অণুটা তরল পদার্থের ন্যায় কাজ করে, সাথে এই মুভমেন্টটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। হ্যাঁ, 3 ধরনের মেমব্রেন প্রোটিন থাকে, এটা মনে রাখবা। ইন্টিগ্রাল মানে একদম ভেদ করে চলে গিয়েছে, পেরিফেরাল মানে সারফেসের উপরে অবস্থান করবে, পেরি মানে 4 সাইডে বা উপরের দিকে। লিপিড সম্পর্কিত প্রোটিন থাকে। শেষ। এই দেখো কোরিসিলিতে প্রোটিন থাকে এত পার্সেন্টেজগুলো মনে রাখবা। গাঠনিক প্রোটিন, এনজাইম এগুলো লাগবে না আপাতত। কোরিসিলির মোট শুষ্ক ওজনের 75 ভাগে লিপিড, এই শব্দটা অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসবে কিন্তু এটা। আর সব থেকে জটিল লিপিডের ভিতরে লেসিথিন হচ্ছে প্রধান। জটিল লিপিড কয় প্রকার আছে? 4 প্রকার। এ দেখো অন্য 4টি জটিল প্রকৃতি। তাহলে তোমার 5 প্রকার লিপিড আছে, তার ভিতরে 4 প্রকার জটিল, আর 1 প্রকার আছে সরল, যার নাম ফসফোটাইডিক অ্যাসিড। ফসফোটাইডিক অ্যাসিড, পরীক্ষা এটা আসবে। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু এটা দিতে পারে। তো তোমরা অনেকে অ্যান্সার করছো কিন্তু এখানে লিপিড লিপিড। অন্য কালি ইউজ করেন, কোন কালি ইউজ করবো? লাল নাকি হলুদ? হলুদ করবো, দেখো তো অন্য কালি ইউজ করছে। হ্যাঁ, হলুদ ভালো হবে। তোমরা একটু ফ্রেন্ডদের মেনশন করে দেওয়া। ইমরান, আমাদের গ্রুপে কি দেওয়া হয়েছে? দেখো তো লাইভটাকে আমাদের গ্রুপে দেওয়া হয়েছে। এবং লেসিথিন, লেসিথিন শব্দের অর্থ হচ্ছে ডিমের কুসুম। ডিমের কুসুম যেমন দেখতে হলুদ, লেসিথিনের কালারও হলুদ, বুঝছো? আর আরএনএ পেঁয়াজের কোষে থাকে, এটা মনে রাখবা। কোর্সেলের কাজ এখান থেকে সবগুলো তোমার একবার রিডিং দিলেই পারবা, এটা বড় কিছু নাই। এরা সেল মেমব্রেনের এই যে সারফেসটা, এটা এনজাইম হিসেবে কাজ করে, নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে, এটা রিসেপ্টর হিসেবে কাজ করে, অনেক রকম কাজ করে। কোনো বস্তুকে এর ভিতরে ঢুকতে দেবে কি দিবে না, বাইরে বেরোতে দেবে কি দিবে না। এখানে বিভিন্ন পটাশিয়াম পাম্প, সোডিয়াম পাম্প থাকে, এবং বিভিন্ন পদার্থ ব্যাপনের মাধ্যমে এক জায়গায় থেকে আর এক জায়গায় কোষে চলে যায়। হ্যাঁ, এবার এই প্রশ্নটা কে পারবা দেখি তো, কে পারো? এই কোশ্চেনটার আনসার কে পারবা বলো? এই কোশ্চেনটার আনসার বলো তো। নিম্নের কোন অঙ্গের গঠন বর্ণনায় ফ্লুইড মোজাইক মডেল জড়িত? কোনটার বর্ণনায় ফ্লুইড মোজাইক মডেল? একদম সহজ প্রশ্ন, এটা পারো বলো। এটা কে পারবা? যে এটা কিন্তু একদম ইজি, এটা হচ্ছে তোমার কোর্জেল্লি। ফ্লুইড মোজাইক মডেল কে দেন এখন কমেন্ট করো দেখি, কে পারো। শেষ। এখন এটা দেখো, নিচের কোনটি সেল মেমব্রেনের গাঠনিক উপাদান নয় বলো তো? আমরা কিন্তু পড়েছি এগুলা। কে নয়? প্রোটিন, কোলেস্ট্রল, লিপিড, স্টার্চ। স্টার্চ মানে শর্করা, কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ। হ্যাঁ, চালে থাকে এটা। লিপিড, এটা তোমরা পড়েছি 75 ভাগে লিপিড থাকে, তাহলে এটা অ্যান্সার রাইট। তোমরা কমেন্ট করতে থাকো, হ্যাঁ, আমি তার একটু অ্যান্সার করি। কোলেস্ট্রল, দেখো এই শব্দটি কিন্তু ভাঙা যায়, কিন্তু এখন ভাঙবো না। এস্টেরল, এটাও কিন্তু একটা লিপিড জাতীয় পদার্থ। হ্যাঁ, এবং এটা কিন্তু রিং বিশিষ্ট যৌগ। পরীক্ষা আসবে কোনটি লিপিডের জাতক,
তখন যেহেতু এটা রিং বিশিষ্ট জাতক, তাহলে এটাকে বলে কোলেস্ট্রল। হ্যাঁ, আর প্রোটিন এটা তো থাকবেই 40% যেটা পড়লাম। তাহলে দেখো আমরা কিন্তু এই 3টা উপাদান দেখেছি, কিন্তু এটা দেখি নাই, তাহলে এটা অ্যান্সার ডি নাম্বার। বুঝতে পেরেছো? স্টার্চ মানে কার্বোহাইড্রেট থাকে না, কিন্তু এইগুলা কিন্তু থাকে। কোলেস্ট্রল ভাগ কীভাবে থাকে? কোলেস্ট্রল এই যে ফসফেট হেড থাকে না, এই ফসফেট হেডের ফাঁকে 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 এবং গেঁথে থাকে। এখন এইগুলার কাজ কি? পরীক্ষা যদি আসে কোলেস্ট্রলের কাজ কি, তখন তুমি বলবা যে এটা কোষের ভেদ্যতা বাড়ায়, মানে একটা পদার্থ কোষের বাইরে থেকে ভিতরের দিকে ঢুকাবে অথবা ভিতর থেকে বাইরের দিকে বের করার জন্য এই কোলেস্ট্রল দায়ী। হ্যাঁ, বলো তো কোষের চিহ্নিত কারক বস্তু হিসেবে কোনটিকে বলা হয়? কে পারবা? কোষের চিহ্নিত কারক বা রিকগনাইজার হিসেবে কোনটিকে ইউজ করা হয়? কোষ মেমব্রেনের তোমার উপাদানের কোনটাকে ইউজ করা হয় বলতে পারবা? সিঙ্গার নিকলসন। ভেরি গুড মাহিদি, তুমি পারছো। ডি ডি অ্যান্সার করছো, সিঙ্গার নিকলসন আমাদের গ্রুপে দেওয়া হয়েছে ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রাইবোজোমের র আছে, তাহলে মনে রাখবা যে এটা রবার্টিস নামকরণ করে, বুঝছো? আর এটার আবিষ্কারক হচ্ছে প্রথম আলবার্ট ক্লড। যকৃৎ কোষ থেকে টিস্যু নিয়ে এটা সেন্ট্রিফিউজ করে, মানে ঘোরালে একটা জিনিস আলাদা হয়ে যায়, তার নাম দেন তিনি মাইক্রোজোম। এই মাইক্রোজোমগুলা তোমার এই জর্জ প্যালেডি আবিষ্কার করে আর নামকরণ করে দেখো রবার্টিস রাইবোজোম। শেষ। এবার দেখো বিশেষ ধরন কি কি আছে। রাইবোনিউক্লিয় প্রোটিন কণা পাওয়া যায়, এটাও একটা ক্ষুদ্রাকার রাইবোজোম। আর রাসায়নিক গঠন থেকে কি পড়বো দেখো, 22 ভাগ, এটা মনে রাখতে পারো, খুব একটা গুরুত্বপূর্ণ না। এবং রাইবোজোমে প্রধানত প্রোটিন কোন ধরনের আরএনএ থাকে, এটা পরীক্ষা আসবে। দেখো রাইবোজোমাল আরএনএ, তার মানে রাইবোজোমে থাকে। আরএনএ, তাহলে বলো তো আরএনএ কয় প্রকার পাওয়া যায়? বলো আরএনএ কয় প্রকার পাওয়া যায় এবং কি কি? প্রশ্ন অ্যান্সার করো। রাইবোজোমের 2টা খণ্ড থাকে, সেই খণ্ড এটাকে বলা হয়, বড়টাকে বলা হয় 60S, এটাকে বলা হয় 60S, আর এটাকে বলা হয় 40S। এই যে ছোট, এই যে ছোটটা 40S। এখন বলো তো 60S কি কি দিয়ে গঠিত হয় আর 40S কি কি দিয়ে গঠিত হয়? কোন 2টা ছোট ছোট সাব ইউনিট দিয়ে? এই দেখো এমআরএনএ এখানে বসে আছে, আর এখানে আসবে তোমার টিআরএনএ। এই টিআরএনএর সহায়তায় এই অ্যামিনো অ্যাসিডগুলো একটার সাথে একটা এরকম যুক্ত করে দিয়ে পলিপেপটাইড চেন তৈরি করবে। এই চেনটা একসময় এরকম ফোল্ডিং হয়ে প্রোটিন তৈরি করবে, আর এই প্রোটিনগুলো জীবনের ভাষা। তাহলে বলো তো জীবনের ভাষা কোনটিকে বলা হয়? প্রোটিন। বা লাইফ অফ কোড বলা হয় কোনটিকে? শেষ। বুঝতে পেরেছো? আরএনএ 5 প্রকার, 5 টাইপ। বলো তো এখানে যে আরএনএটা আসলো এর নাম কি? শেষ। তাহলে দেখো 70S এর ভিতরে কতটুকু ওজন, এটা খুব একটা লাগবে না, তাও পড়ে নিবা। আর তোমরা যে প্রশ্নটা করছিলাম এটা দেখো 50 আর 30 মিলে হবে 70, আর যেটা 80 সেটাকে তুমি 100 বানাবা। 100 বানাতে গেলে 80 আর 20 নিবা। শেষ। এর আণবিক ওজন খুব একটা লাগে না, এর এখান থেকে ছোটো ছোটো ইউনিটগুলোও লাগে না। 80 প্রকার প্রোটিন থাকে, একটু মনে রাখো, বাকিগুলো লাগবে না। এটা রাইবোজোমের কাজ, এক নজর দেখে নিও। হ্যাঁ, রাইবোজোমের কাজ প্রোটিন সংশ্লেষণ করে, এটা সবাই জানো। এবার দেখো প্রশ্ন অ্যান্সার করো। কোনটিকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? কোনটিকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? এটা পারবা আশা করি। গোলজি বডি, রাইবোজোম, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক ফ্যাক্টরি, কোনটিকে বলো তো? প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে। এটা তোমরা সবাই অ্যান্সার করেছো, এটা তো সবাই জানো। রাইবোজোম রাইবোজোম রাইবোজোম। রাইবোজোমের প্রধান উপাদান কি বলো তো? রাইবোজোমের প্রধান উপাদানের নাম কি? লিপিড প্রোটিন, লিপিড এমআরএনএ, প্রোটিন আরএনএ, প্রোটিন টিআরএনএ। বলো তো এখানে টিআরএনএ হবে? জীবনেও হবে না। কেন? কারণ ট্রান্সফার করে। আমার রাইবোজোমের জন্য আমার আর আরএনএ প্রয়োজন, আর আরএনএ, রাইবোজোমাল আরএনএ। বুঝছো? শেষ। তাহলে আমার কি কি লাগবে? প্রোটিন লাগবে আর আরএনএ লাগবে। শেষ। সি নাম্বার অ্যান্সার। তোমরা অনেকে সি সি করছো, যেটা আনিশা কামাল বলছো, মারিয়া সুলতানা বলছো, লিজা বলছো, তোমাদের অনেক ধন্যবাদ। আশা করি তোমাদের দোয়া রইলো যে সর্বশেষ একটা সিট জন্য নিজের করে নিতে পারো। আর পড়াশোনার কোনো বিকল্প নেই, বুঝছো? নিজেকে কখনোই ছোট মনে করবা না, কখনোই ছোট মনে করা যাবে না। নিজেকে সবসময় গুরুত্ব দিবা যে আমার কপাল খারাপ, আমার হয়নি, এরকম না ভাই। আল্লাহ তোমার জন্য একটা কোনো না কোনো ব্যবস্থা করে রেখেছেন। হতে পারে তোমার এগ্রি করছে, তুমি চান্স পেয়ে গেছো, তোমার পরিবার তোমাকে ভালোবাসছেন। এই বলে যে তুমি আত্মহত্যা, মানুষের কথা শুনে বাইরে না বেরোনো, এগুলো তো ঠিক না।
আমি মাত্র জীবনে একটাই পরীক্ষা দিয়েছি, আল্লাহ আমার ওখানে ভাগ্য লিখে রাখছে, তাই না? তোমরাও এরকম হতাশ হবা কেন? আস্তে 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 দেখো না কোথায় গিয়ে মাছ টোকর দেয় সেপে, তাই না? গোলজিবুডি দেখো, গোলজিবুডি ইতালীয় ক্যামিলো গোলগেট আবিষ্কার করেন, তাই এর নাম হয়ে যায় ক্যামিলো গোলগেট। শেষ। উৎপত্তি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটাকে বলা হয় আর রাফ, একটা আছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম RER, আরটা আছে SER স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এখানে দেখো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে নিউক্লিয়াসের চারি সাইডে এরকম কিছু রেটিকুলাম থাকে বা জালিকা থাকে, এর গায়ে যখন রাইবোজোম লাগে তখন এটাকে বলবো রাফ, আর যখন বলবো লাগে না তখন বলবো মসৃণ। তুমি যদি মেকআপ করো তাহলে তোমাকে কি রাফ বলবো? হ্যাঁ বলবো। আর তুমি যদি মেকআপ না করো তোমাকে আমরা বলবো স্মুথ। কত ভাগ প্রোটিন? সব জায়গায় দেখবা 60 আর 40 বেশি থাকবে, অ্যান্সার ওইটাই মেরে দিবা, বুঝছো? এইখানে দেখো একটা শব্দ আছে ক্যারোটিনয়েড, শব্দটা দেখলে তোমাদের খারাপ লাগে না? ক্যারোট প্লাস টিন প্লাস অয়েড, তাই না? তিনটা শব্দ নিয়ে ক্যারোটিনয়েড শব্দটি গঠিত হয়েছে, ক্যারোট, টিন, অয়েড। ক্যারোট মানে গাজর, তাহলে কমলা কালারের হয় না গাজর, হ্যাঁ কি না? হ্যাঁ। টিন মানে ক্যারোটিন, মানে ক্যারোট থেকে আসছে, গাজর কেমন দেখতে? কমলা কালার। শেষ। অয়েড মানে মতো, তাহলে আমরা আর কোথায় অয়েড পাইছি? ভিরয়েড, নিউক্লিয়েড, তোমার অনেক জায়গায় কিন্তু অয়েড পাইছি। অয়েড মানে মতো বা লাইক, আমি তোমার মতো দেখতে, তুমি অয়েড। হ্যাঁ, তাহলে ক্যারোটিনয়েড হচ্ছে কমলার কালার, বুঝছো? জ্যান্থোফিল কেমন দেখতে? হলুদ। এরিথ্রো শব্দটি যদি ব্যবহৃত হয় তাহলে তার নাম কি হবে? লাল, বুঝছো? তো এরকম ওয়ার্ড মিনিং ভাঙা যায়। আবার যদি বলা হয় সায়ানাইড, সায়ানোসিস, আবার পটাশিয়াম সায়ানাইড, আবার যদি বলি সায়ানোব্যাকটেরিয়া, তখন কি বলবা? তাহলে পরীক্ষা যদি আসে নিচের কোনটি নীলাভ সবুজ শৈবালের উদাহরণ? তাহলে পটাশিয়াম সায়ানাইড খেয়ে কে মারা গেছিল? প্রীতিলতা। শেষ। প্রীতিলতা যদি মারা যায় বিষ খেয়ে, তাহলে সে তোমার সাপে কামড়ালে সেটাও একটা বিষ। তাহলে বিষ তোমার শরীরে যদি যায়, তোমার গা কি লাল হবে নাকি নীল হবে? তুমি বলো। এই সেই সায়ানো যে পটাশিয়াম সায়ানাইড খেয়ে মারা গিয়ে তার গা নীল বর্ণ ধারণ করে, আর ওই জায়গা থেকে আসছে নীলাভ সবুজ শৈবাল সায়ানোব্যাকটেরিয়া। শেষ। তাহলে ওয়ার্ড মিনিং কথা বলে, দেখো ব্লু বা নীল, ঠিক আছে, ভেরি গুড। গোলজিবুডির প্রকারভেদ আছে, দেখো সিস্টার্নি চ্যাপ্টা থলে, আর যদি বলতো সিস্ট তাহলে এটাকে বলবো আমরা শুধু থলে। এই সিস্ট আর কোথায় পাইছো? যেমন কোলিসিস্টোকাইনিন, কাইনিন মানে গতিশক্তি, কাইনেটিক্স এনার্জি থেকে আসছে। কোলিসিস্ট, কোল মানে পিত্ত, সিস্ট মানে থলে। তাহলে যে থলেতে পিত্ত অবস্থান করবে, পিত্ত অবস্থান করার পরে কাইনিন করবে, কাইনিন মানে কি? গতিশক্তি বা নড়াচড়া। তাহলে যখন এই পিত্তথলির ভিতরে পিত্ত অবস্থান করতেছে এবং এটা নড়াচড়াও করতেছে, তাহলে অবশ্যই পিত্তথলির সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করবে কোন হরমোন? কোলিসিস্টোকাইনিন। ওয়ার্ড মিনিং কি মুখস্থ করলাম না? এটাকে এমসিকিউ মুখস্থ করলাম না? কখনোই না। ওয়ার্ড মিনিং কথা বলছে। কাইনিন মানে গতিশক্তি, নড়াচড়া, বৃদ্ধি, বিকাশ, বুঝছো? শেষ। তাহলে সিস্ট মানে থলে, সিস্টার্নি মানে চ্যাপ্টা থলে, একদম এরকম থলে। শেষ কথা। ভেসিকল ক্ষুদ্র গহ্বর, আর যখন বলবো ভ্যাকিউল বড় গহ্বর, বুঝছো? নেমাটোসিস্ট। ক্যারোটিনয়েড, ক্যারোট কমলা, ক্যারোটিনয়েডকে কমলা দেখতে। জ্যান্থোফিল, হ্যাঁ জ্যান্থো মিনস ইয়েলো। এখন এই জ্যান্থোফাইটা একটা শৈবাল দেখা যায়, বুঝছো? তো এখানে দেখো গোলজি অ্যাপারেটাসকে দেওয়া হয়েছে। এই অধ্যায়টি এত বড় যে আমি শেষ করতে গিয়ে আমি নাকাল হয়ে যাবে, আমি জানি না শেষ করতে পারবো কিনা। হ্যাঁ, অনেক বড় অধ্যায়, তবে আমি যেভাবে পড়াচ্ছি এইভাবে পড়বা। দেখো এটাকে বলে সিজ ফেজ, মানে গ্রহণ। সিজ মানে কয় না তো সম্পত্তি আমি এখন দখল করবো, এই সেই দখল, সিজ মানে দখল। তাহলে এইখান দিয়ে কোনো বস্তু ঢুকবে আর এই সাইড দিয়ে এরকম প্রক্রিয়া করে 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 বাইরে বেরোয় যাবে। তো বাইরে যে বেরো করে তার নাম বললো ট্রান্স, কারণ সে স্থানান্তর করে দিবে। মনে করো আমি ওই দরজা আছে, আমি এখানে যাচ্ছি, তাহলে এটা সিজ। যখন আমি দরজা দিয়ে বাইরে বেরো যাবো তখন হবে ট্রান্স, এই যে ট্রান্স ফেজ। তাহলে দুইটা ফেজ থাকে দুই মুখে।
আর এগুলো সব চ্যাপ্টার হলে ভেসিকল আছে, এই দেখো ভেসিকল, এই যে ভেসিকল, সিস্টার্নি আছে দেখো, সিক্রেটারি ভেসিকল, মানে এগুলো কিছু ক্ষরণ করে, কোনো পদার্থ ক্ষরণ করে, শেষ। এখন এটাকে বলবা কোন কোষীয় অঙ্গাণুকে কোষের প্যাকেজিং কেন্দ্র বলা হয়? বলো তো কোনটিকে প্যাকেজিং কেন্দ্র বলা হয়? কে পারবা? কোনটিকে প্যাকেজিং কেন্দ্র বলা হয়? বলো কোনটিকে প্যাকেজিং কেন্দ্র বলা হয়? কোনটিকে প্যাকেজিং কেন্দ্র বলা হয়, পারবা? হ্যাঁ, অনেকে অ্যান্সার দিছো, ইমরান, নুরি, লিজা, ঝুমি ইসলাম, রাইবোজোম, এটা অ্যান্সার। ঝুমি কিন্তু অনেক ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট, দেখা যাক। লাইসোজোম, তোরা সবাই ব্রিলিয়ান্ট এখানে। হ্যাঁ, SRM, রাফসান, রাফসান কিন্তু ফার্স্ট হয় বাংলাদেশে, আমার বন্ধু। মুবাশশিরা মৌরি, গোলজি বডি, ভেরি গুড, পারছো তোমরা সবাই। লাইসোজোম দা দুবে আবিষ্কার করেন, উৎপত্তি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। গোলজি বডি ক্ষেত্রে দেখো, গোলজি বডি দিয়ে প্যাকেজ হয়, প্যাকেজ মানে এরকম থলিবদ্ধ হয়, শেষ। এবার দেখো এনজাইম, এ কয় ধরনের এনজাইম পাওয়া যায়? 50 বা 40, যে কোনো একটা অ্যান্সার করবা। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষা দিতে পারে। উদ্ভিদ কোষেও লাইসোজোম আবিষ্কার হয়েছে, তার নাম দিছে স্ফেরোজোম। স্ফেয়ার মানে গোলক, জোম মানে বস্তু, এটাকে অলিওজোম বলা হয়। অয়েল মানে তেল না? অয়েল মানে কি? তেল না? তাহলে এটা তৈল জাতীয় পদার্থগুলোকে ঝিল্লিবদ্ধ করে। পরীক্ষা যদি আসে স্যার কোনটি তৈল জাতীয় পদার্থগুলোকে ঝিল্লিবদ্ধ করে, তখন তুমি কি অ্যান্সার দিবা? এটা অলিওজোম, মনে থাকবে। ক্লাস কি মজা লাগছে? তোমার কি মনে হয় একটু ভিন্নতা ফিল করতেছো অন্য কোনো বায়োলজি ক্লাস থেকে? এটা কি জানাও তোমার যে ভাইয়া মনে হয় যে একটু ভিন্ন ভিন্ন কথা শুনতে পাচ্ছি, তাই না? ওয়ার্ড মিনিং কি কথা বলছে? দেখো অলিওজোম, অয়েল, অয়েল মানে তেল, তৈল জাতীয় পদার্থগুলোকে সে আবৃত করে রাখবে নিজের ভিতরে, তাই না? হয় না? হরিয়া বাবা, শেষ করতে গিয়ে জান বেড়ে যাবে না। কি বুঝতে পেরেছো বা অন্য কিছু কি ফিলিং আসছে যে বায়োলজি কিছু ওয়ার্ড মিনিং মানে আছে? হ্যাঁ, আমার একটা গ্রুপ আছে কিন্তু ওয়ার্ড মিনিং ভাঙনে বায়োলজি। হ্যাঁ, ওয়ার্ড মিনিং ভাঙনে বায়োলজি, ওয়ার্ড ভাঙনে বায়োলজি, বা আলফাজ লিখে সার্চ করলেও পাওয়া যায়। লাইসোজোম দেখো হ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস করে। এখন ভাইয়া পিনো মানে কি? পান করে। তাহলে তরল জাতীয় পদার্থগুলা যদি কোষের ভিতরে প্রবেশ করে তার নাম হয়ে যাবে পিনোসাইটোসিস, শেষ। পিনো মানে ড্রিঙ্ক করা, পান করা, খাওয়া। ফ্যাগোসাইট মানে খাওয়া। হ্যাঁ, তো এটা খাবে তরল পদার্থ, এটা খাবে কঠিন জাতীয় পদার্থ, কঠিন কঠিন জাতীয় পদার্থ, মনে থাকবে। এরা দেখো বিগলনকারী এনজাইম থাকে। বলো তো একটা বিগলনকারী এনজাইমের নাম বলো তো। এখানে মনে আছে, কোনো জায়গায় নাই। একটা টিস্যু বিগলনকারী এনজাইমের নাম বলো দেখি, কার ক্ষমতা আছে বলার? ফার্স্ট থেকে যা বলছি ভুলে গেছি। ভাই এই চ্যাপ্টার থেকে কোন টপিক বেশি ইম্পর্টেন্ট বলে দিন। এখানে কিছু এনজাইম নাম মনে রাখবা, কোনটা ঝিল্লিবদ্ধ কোনটা ঝিল্লিবদ্ধ না, এটা মনে রাখবা। আর কোষ প্রাচীরের গঠনটা পড়বা ভালো করে। ফ্লুইড মোজাইক মডেল থেকে প্রশ্ন আসবে। আর ওই যে স্প্লিট জিন, সিউডোজিন, কোন জিনের ফলে ক্যান্সার হয়, কোনটার জন্য ক্যান্সার হয়, কোনটার জন্য অঙ্কোজিন আছে, ওইখানে কিছু পড়বা। ট্রান্সলেশনের জন্য কোন কোন এনজাইম লাগে, কোন এনজাইম মিসম্যাচ কারেকশন করে, কোন এনজাইম মনে করো যে তোমার ট্রান্সক্রিপশন সূচনা করে, কোন এনজাইম দিয়ে লাইগেজ বা জোড়া লাগায়, কোন এনজাইম দিয়ে মনে করো প্রাইমেজ আসে, আরএনএ পলিমারেজ। আবার কোন এনজাইম, আবার কোনগুলো হচ্ছে তোমার তোমার হচ্ছে যে পিগমেন্টগুলো আছে, আবার তোমার হচ্ছে ক্লোরোফিলগুলো আছে, ক্লোরোফিল এ কত পার্সেন্ট, ক্লোরোফিল বি কত পার্সেন্ট, এগুলো পড়বা। আমি বলছি তোমার কোয়েশ্চেনগুলো, তোমরা এগুলো শুধু অ্যান্সার করতে থাকো। হ্যাঁ, যে কটা মনে আসে। দেখো আমি যদি প্রথমতে বলি, তোমার গোলজি বডি থেকে শুরু করি। গোলজি বডির তুমি এখানে পড়বা কি কি আয়ন থাকতে পারে, রাইবোজোমে কি কি আয়ন থাকতে পারে, ম্যাঙ্গানিজ, কপার, এগুলো থাকে। এছাড়া তুমি মনে রাখতে পারো যে মাইটোকন্ড্রিয়া পড়তে পারো, মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারও কি কি ক্রিস্টি আছে কিনা, তার ভিতরে কি কি ধরনের দানা পাওয়া যায়, অসমোফিলিক দানা, কত পার্সেন্ট ডিএনএ আরএনএ থাকে এখানে, আবার হচ্ছে এদের কেমন লিপিডের কয় পার্সেন্ট কি থাকে, এর কাজ কি, শুক্রাণু গঠনে অবদান রাখে কিনা, এইগুলাই, বুঝছো? তো দেখো এখন তোমরা হচ্ছে শুক্রাণু গঠনে কোনটি অবদান রাখে, ফ্লাজেলা তৈরিতে কে অবদান রাখে, তোমার হচ্ছে শুক্রাণুর মাথা তৈরিতে কে অবদান রাখে, অর্থাৎ অ্যাক্রোজোম সৃষ্টি করে কে, এগুলো তুমি সব তোমার পড়তে হবে। কাজগুলো সাইটোপ্লাজমের কাজ,
ভ্যাকিউলের কাজ, এগুলো তোমার পড়তেই হবে, এটা মাস্ট। এই দেখো কেরাটিন সৃষ্টিতে অবদান রাখে। এখন বলো তো কেরাটিন কি? তুমি আসলে চিনো? আমি ক্লাসমেট না, এক বেজে আমাদের। ও আচ্ছা, সব ডিএমসি এর দিকে একসাথে হয়ে গেছে, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, আলফা হচ্ছে আমার একটা কোর্স আছে, কৃষি কোর্স, ওটার ক্লাস নিচ্ছে ও আর কি। ওকে ক্লাস নিতে আসতে হবে? ও হচ্ছে আমাদের কলেজ অ্যাডমিশন যে প্রোগ্রামটা আছে, হ্যাঁ। এইচএসসি 26, ওটার ক্লাস নিয়ে চন্দ্রলেখা। ও আমি তো জানতাম না ঠিক বিষয়টা। আছে, হ্যাঁ। ওটা তো আমি ভালোই চিনি, আমরা একসাথে কথা বলি। মেহেদি ভাইয়ের স্টুডেন্ট মনে হয় না? হ্যাঁ। আমি ওর সাথে প্রথম দেখা, আমি ওর ছবি হ্যাঁ, দেখছি। ল্যাবিলাইজার, হ্যাঁ পারছো। ল্যাবিলাইজার আর স্টেবিলাইজার, হ্যাঁ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা শব্দ। ক্যাটালাইজ এনজাইম, ভালোই আনসার করছো। হ্যাঁ, পিগমেন্ট, পিগমেন্ট শব্দের অর্থ কি বলো তো? আলফাস কতক্ষণ লাগবে আর? হ্যাঁ, অনেক বড় অধ্যায়, আচ্ছা। শেষ করতে গিয়ে ঝামেলা। ওটাই ওর ক্লাস, হ্যাঁ? হ্যাঁ? দেখো, ঠিক আছে। 9টায়, আচ্ছা 9টা ছেড়ে দেব। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পোর্টার এটা আবিষ্কার করে, হ্যাঁ আলবার্ট ক্লট কেইট পোর্টার, মুরগির ভ্রূণীয় কোষে, এইটা মনে রাখবা, মুরগির ভ্রূণীয় কোষে। হ্যাঁ, সাইটোপ্লাজমের ঝিল্লি থেকে ওদের উৎপত্তি লাভ করে, এটা জানলা। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যকৃত অগ্নাশয় অন্তঃক্ষরা গ্রন্থি। কয়েকটা অন্তঃক্ষরার গ্রন্থির নাম বলো তো, আর কয়েকটা বহিঃক্ষরা গ্রন্থির নাম বলো। এন্ডোক্রাইন, এক্সোক্রাইন, হ্যাঁ শব্দটা কিন্তু এরকম। এতে 15 ধরনের এনজাইম পাওয়া যায়, 15 ধরনের, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই কত % প্রোটিন থাকে, এটাও গুরুত্বপূর্ণ, আর বাকিগুলো লাগবে না। রাইবোজোমের প্রকারভেদের ভিতরে দেখো দানাদার কিছু আছে, অদানাদার কিছু আছে। এখন ভাইয়া যেগুলো মসৃণ সেগুলো কি কি কাজ করে? মসৃণগুলো মনে রাখবা যে হরমোন, এই যে হোলিতে কি হয় দেখো তো, হোলিতে মসৃণ হয় মানুষ। আর এখানে দেখো প্রোটিন এনজাইম সংশ্লেষণ, হ্যাঁ বা পিই হচ্ছে অমসৃণ। প্রোটিন এনজাইম, যাহাই প্রোটিন তাহাই কিন্তু এনজাইম, এরা কিন্তু দুইজনই সমজাতীয় জিনিস। অর্থাৎ সকল এনজাইম প্রোটিন, কিন্তু সকল প্রোটিন এনজাইম নয়, এরকম একটা কথা আছে কিন্তু। বলো তো এক এনজাইম মতবাদ কে চালু করেন বলো তো? আচ্ছা, এখান থেকে তোমার বোঝাইছে যে এখানে সাইটোপ্লাজমের বিভিন্ন ওই নিউক্লিয়াসের বিভিন্ন ছিদ্রপথ আছে, এটাকে বলে নিউক্লিওপোর। আর এর চারি সাইডে যে রেটিকুলাম বা জালিকা আছে, এটাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো এদের গায়ে ছোট ছোট দানা লেগে আছে, এটাকে বলা হয় রাইবোজোমের ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রোসোম। যদি এগুলো এখানে অবস্থান করে তখন বলবো আমরা অমসৃণ, আর যদি অবস্থান না করে এর উপরে, যেমন এগুলো দেখো মসৃণ। শেষ। এই যে লিপিড এবং প্রোটিনের অন্তঃবাহক হিসেবে কে কাজ করে, এই পরীক্ষায় এটা আসতে পারে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং এখানে আর কি দরকার, এই যে কোষের পরিপাকতন্ত্র বলে আখ্যায়িত করা হয়, এটাও গুরুত্বপূর্ণ। পরিপাকতন্ত্র কোনটিকে বলা হয়, এটাও নতুন বইয়ের এডিশন। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই কাজটা পড়বা, এটা দেখো ওই পেজে কিন্তু পড়লাম, লিপিড, হরমোন, গ্লাইকোজেন ইত্যাদি ভিটামিন সঞ্চয় করবে, শেষ, বা সংশ্লেষণ করবে, শেষ। এখান থেকে খুব একটা গুরুত্বপূর্ণ নাই, অনেক পড়তে হবে তো এটা বাদ দিই। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া কলিকার, মাইটোকন্ড্রিয়া ক আছে, কলিকার, শেষ। এটা যকৃৎ কোষে কয়টা পাওয়া যায়? অ্যামিবাতে আরও বেশি পাওয়া যায়, তাহলে সব থেকে বেশি পাওয়া যায় অ্যামিবাতে, হ্যাঁ। আর প্রতি কোষে দেখো 300 থেকে 400। এটা কিন্তু পিগমেন্ট সংখ্যা হয়, এই সংখ্যাটাই, হ্যাঁ পিগমেন্ট সংখ্যা অর্থাৎ বর্ণকণিকার সংখ্যা। আর 20 ভাগ হলো আয়তনের, মোট আয়তনের মাইটোকন্ড্রিয়া দখল করে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিলা ওয়াল্টার ফ্লেমিং তার মানে মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন নামকরণ করেন দেখো। আর হচ্ছে ওয়াল্টম্যান হচ্ছে বায়োপ্লাস্ট। এর ভিতরে কোনো এ আছে না, এর ভিতরে এ আছে, অতে ওয়াল্টম্যান, হ্যাঁ বায়োপ্লাস্ট। আর কার্ল বেন্ডা, হ্যাঁ মাইটোকন্ড্রিয়া, কার্ল ক আছে, মাইটোকন্ড্রিয়া ক আছে, শেষ। মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন হিসেবে দেখো ক্রিস্টি থাকে। আমরা যদি এটা মাইটোকন্ড্রিয়া এখানে আঁকাই দেখো, এই যে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার ভিতরে অন্তঃমেমব্রেন, আমি যেটা এখন বর্তমানে আঁকাচ্ছি এটা হচ্ছে অন্তঃমেমব্রেন, আর এটা হচ্ছে বহিস্থ মেমব্রেন। এই দুই মেমব্রেনের মাঝখানে দেখো ফাঁক আছে, এই যে ফাঁক, এই ফাঁকগুলোকে বলা হয় আন্তঃমেমব্রেনীয় ফাঁক, হ্যাঁ। আর এইখানে এর ভিতরে দেখো কিছু ভাঁজ ভাঁজ অংশ আছে, এই যে ভাঁজ ভাঁজ অংশ, এই ভাঁজ অংশগুলো বলা হয় ক্রিস্টি, হ্যাঁ ক্রিস্টি। আর এই ক্রিস্টিতেই সাজানো থাকে তোমার অক্সিজোম এনজাইম, বিভিন্ন ধরনের সালোক সংশ্লেষণে অংশগ্রহণের পর যখন এটিপি উৎপাদন করে তখন সেইখানের এনজাইমগুলো এখানে সজ্জিত থাকে একের পর এক, হ্যাঁ। তাহলে কি 2 পার্টে নিয়ে যাবো আজকে? 2 পার্টে নাও ক্লাসটা? ভাই এখানে এত পরিমাণ ইনফরমেশন অ্যাড করছে, প্রায় 60টার মতো। আচ্ছা, 2 পার্টে নাও। আচ্ছা, আজকে একটা পার্ট হোক আর ক্লাসে, ঠিক আছে? 55 শেষ করে দাও, কালকে বা আরেকদিন আরেকটা পার্ট নাও, ওদের বলে দাও।
আচ্ছা তাহলে এই অতটা দুই দিন হবে, দুই পার্টে হবে। জি জি। ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া এটা তো দুই পার্টেই নেওয়ার কথা ছিল তো। জি। রঞ্জক, পিগমেন্ট মানে রঞ্জক কণিকা, হ্যাঁ মানে রঙিন হবে। আর 2-1 মিনিটের পরে ক্লাস শেষ করে দিচ্ছে, হ্যাঁ তোমরা ক্লাস শেষ পর্যন্ত থাকো। এই যে কত পার্সেন্ট আরএনএ থাকে, এটা কিন্তু একবার আমাদের টেস্ট পরীক্ষা আসছিল রাজশাহী সিটি কলেজে আমি পড়তাম যখন। 100 প্রকার এনজাইম থাকে, বলতে 15 প্রকার এনজাইম কোথায় থাকে একটু আগে পড়লাম। 90% দেখো ফসফোলিপিড থাকে, মানে ফসফেট প্লাস লিপিডের সমন্বয়। আর এখানে ক্যারোটিনয়েড শব্দটিও আছে। কত পার্সেন্ট শুষ্ক ওজনের থাকে এটাও একটু মনে রাখতে পারো, সব 65-60 এর মতোই। এনে ইনার মেমব্রেন আউটার মেমব্রেন এটা পড়াইছি, শেষ। মাইটোকন্ড্রিয়ার পরে দেখো মাইটোকন্ড্রিয়ার কিছু কাজ আছে, কাজগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু বা অ্যাপোপ্টোসিস, অ্যাপোপ মানে হচ্ছে পূর্ব নির্ধারিত, হ্যাঁ জিনগত মৃত্যু, যে তুমি 22 দিন পর মারা যাবা বা 22 বছর পরে মারা যাবা, এটাকে বলে কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু। মানে ওই কোষটা মৃত্যুবরণ করবে, তুমি না। এরা দেখো এগুলো সব কাজে ইম্পর্টেন্ট। শক্তি উৎপাদন করার কারণে এটিপি সিনথেসিস হবে, এখানে বিভিন্ন ধরনের কোএনজাইম ধারণ করে, এখানে ক্রেবস চক্র হয়। ক্রেবস চক্র যে C3 চক্রগুলো এখানে চলে, হ্যাঁ। ইলেকট্রন ট্রান্সপোর্ট, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। বলো তো ফসফোরাইলেশন জিনিসটা কি? লেশান, আমরা গায়ে লোশন মাখি, মানে একটার সাথে একটা জোড়া লাগাই, তাই না? ফসফোরাইলেশন মানে এডিপির সাথে একটা ফসফেট যুক্ত হয়ে যাবে, তাই না? তাহলে দেখো কোনো কিছু যুক্ত হচ্ছে, আর লেশন, আমরা লোশন মাখি গায়ে, তাই না? তাহলে ফসফোরাইলেশন হচ্ছে ফসফেট যুক্তকরণ। তাহলে ফসফোরেশন কাকে বলে? এডিপির সাথে একটা ফসফেট। কেমন ফসফেট? ইনঅর্গানিক ফসফেট, শেষ। তাহলে অক্সিডেটিভ কেন বললো? কারণ এখানে ঋণাত্মক কোনো মৌল যুক্ত হচ্ছে, বা এখানে একটা অক্সিজেনের ব্যাপার স্যাপার আছে। কারণ কোনো ঋণাত্মক মৌল বা অক্সিজেন কোনো সাথে যুক্ত হয় তখন সেটাকে জারণ বলে, হ্যাঁ। এখন ওটা শেখাবো না। এখন দেখো প্রোটিন সংশ্লেষণ ও স্নায়ুবিভাগ এটা সহায়তা করে, প্রত্যেকটা কাজে ইম্পর্টেন্ট। এই কাজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুক্রাণু ডিম্বাণু গঠনে অংশগ্রহণ করে। আর এই দেখো ক্যালসিয়ামের সঠিক মাত্রা, অর্থাৎ ক্যালসিয়াম হোমিওস্টেসিস বা নিয়ন্ত্রণ বা ঘনত্ব রক্ষা করার কাজ হচ্ছে মাইটোকন্ড্রিয়ার। আর কি কি আয়ন থাকে একবার দেখে নিতে পারো। বাকি বাকি গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যালসিয়াম, অ্যাপোপ্টোসিস, ফসফোরিলেশন, শক্তি উৎপাদন, স্নায়ুবিভাগ, এই কয়টা শব্দ গুরুত্বপূর্ণ। এইটা নাও, এটা আমাদের লাস্ট কোশ্চেন, হ্যাঁ। কোষের কোন ক্ষুদ্রান্ত্রে তোমার ক্রেবস চক্র ক্ষুদ্রাঙ্গে হবে ওটা, হ্যাঁ। ক্রেবস চক্রের বিক্রিয়া সংঘটিত হয়। রাইবোজোম, প্লাস্টিড, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া। এইটা লাস্ট কোশ্চেন, বলো। এইটাই লাস্ট কোশ্চেন, দ্রুত অ্যান্সার করো। ডি, হ্যাঁ ভেরি গুড, ডি। আর কি কে পারবা দেখি তো? ডি, একের ডি। ক্লাসটা কেমন লাগছে জানিও। ওয়ার্ড মিনিংয়ের মজা কি বুঝতে পেরেছো কিনা, ওয়ার্ড মিনিং কি ভালো লাগে কিনা সেটা দেখো। আরে মাইটোকন্ড্রিয়ার কিন্তু অর্থ আছে, দেখবা। মাইটোস মানে সুতা, কন্ড্রিয়ন মানে দানা। যখন প্রথম আবিষ্কার হয় তখন এটা দেখো ক্ষুদ্র দানার মতো দেখতে, হয় না? নিউক্লিয়াস বাদাম থেকে আসছে। প্লাস্টিড সংগঠিত কোনো সজীব বস্তু। রাইবোজোম মানে এটা ডি রবার্টিস আবিষ্কার করে, আর এতে রাইবোজোম। তাহলে দেখো শব্দগুলো ভাঙলেই বায়োলজি কথা বলে, দেখছো? মাইটোকন্ড্রিয়া প্রথম যখন বিজ্ঞানীরা দেখে মাইক্রোস্কোপে নিচে, তখন দেখে এটা সুতার মতো দানা। কন্ড্রিয়ন মানে দানা, তাই না? এই কন্ড্রিয়ন কিন্তু এক জায়গায় পায় না, অনেক জায়গায় পায় কন্ড্রিয়ন, হ্যাঁ। এখন দেখো তাহলে আমাদের লাস্ট কোয়েশ্চেন, ডি ডি সবাই বলছে মাইটোকন্ড্রিয়া। দেখো ক্রেবস চক্র, ক্রেবস চক্রে কি হয়? তোমার সালোক সংশ্লেষণের জন্য যে পরবর্তী কাহিনী তৈরি হয়েছে কিন্তু ক্রেবস চক্রে, C3 সাইকেলগুলো এখানে চলতে থাকে। আজকে এই পর্যন্ত ক্লাস মাইটোকন্ড্রিয়া। পরের দিন আমরা বাকি অংশটুকু শেষ করব, হ্যাঁ। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের জন্য দোয়া রইলো যে একটা ভালো এগ্রিকালচার ইউনিভার্সিটিতে তোমার চান্স হোক। আমার জন্য দোয়া করিও। আমি আলফাজ হোসেন, ঢাকা মেডিকেল কলেজ। তো সবাই ভালো থাকো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।